আসসালামু আলাইকুম। গোল্ডেন হিলস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গতি অধ্যায়টা শুরু করব এবং আজকের ক্লাসে আমরা ক নম্বরের যতগুলো প্রশ্ন আসে যেগুলো সহজ সেগুলো নিয়ে আলোচনা করব। তো অলরেডি আমি ক্লাসটা তৈরি করে রাখছিলাম, আমি আমার স্টুডেন্টকে পড়াইছিলাম, সেগুলো আমি নোট করছিলাম, তো সেগুলো আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো অধ্যায়ের নাম হলো গতি। প্রথম যেই সংজ্ঞাটা পরীক্ষাতে আসে সেটা হলো গতি কাকে বলে। তোমরা একটু কষ্ট করে নোট করো। তো গতির সংজ্ঞা হলো সময়ের সাথে কোনো কিছুর অবস্থান পরিবর্তন হওয়াকে গতি বলে। যদি তোমাদের পরীক্ষাতে ক নম্বরে আসে যে গতি কাকে বলে, তোমরা এই সংজ্ঞাটা লিখে দেবা যে সময়ের সাথে কোনো কিছুর অবস্থান পরিবর্তন হওয়াকে গতি বলে। দেখো, মোস্ট ইম্পর্টেন্ট লাইন যেটা হচ্ছে কোনো কিছুর অবস্থান পরিবর্তন হওয়া। একটা বিষয় খেয়াল করো, আমি এখানে এই কলমটা রাখলাম, এই কলমটা এখানে স্থির অবস্থায় আছে, অর্থাৎ এই কলমের মধ্যে যে শক্তিটা বিদ্যমান সেই শক্তিটা হচ্ছে স্থিতিশক্তি। যদি আমি এই কলমটাকে একটু নাড়াচাড়া করি, একটু বেগ প্রদান করি, তাহলে কি কলমটা অবস্থান পরিবর্তন করবে। এই যে অবস্থান পরিবর্তন করলো কিসের কারণে? অবস্থান পরিবর্তন করলো মূলত গতিশক্তির কারণে। আশা করি বিষয়টা তোমরা ক্লিয়ার। অর্থাৎ সময়ের সাথে কোনো কিছুর অবস্থান পরিবর্তন হওয়াকে গতি বলে। এবার চলো দ্বিতীয় যে সংজ্ঞাটা তোমাদের প্রয়োজন সেটা হচ্ছে স্থিতি কাকে বলে। সময়ের সাথে সাথে কোনো কিছুর অবস্থান পরিবর্তন না হওয়াকে স্থিতি বলে। গতি এবং স্থিতি পরস্পরের বিপরীত, অর্থাৎ গতি মানে গতিশীল বা চলমান কোনো কিছু বোঝাবে, আর স্থিতি মানে হচ্ছে স্থির বা স্থিতি কোনো বস্তুকে বোঝাবে। ওকে, তো গতি আর স্থিতি বিষয়টা আশা করি তোমাদের ক্লিয়ার। এই দুটো কষ্ট করে একটু নোট করবা তোমরা। এবার তোমাদেরকে যেটা জানতে হবে সেটা এমসিকিউ আসে, সেটা হলো গতি 5 প্রকার। যদি কখনো পরীক্ষাতে আসে যে গতি কত প্রকার, তোমরা উত্তর করবা 5 প্রকার। চলো আমরা এখন দেখি যে গতি 5 প্রকার গতিগুলো কি কি। প্রথম যে গতি সেটা হচ্ছে সরলরৈখিক গতি, ঘূর্ণন গতি, চলন গতি, পর্যায়বৃত্ত গতি এবং সরল স্পন্দন গতি। হাতের লেখা ধরতে তোমাদের একটু কষ্ট হতে পারে, কারণ ক্লাস 9-এর ছেলের হাতের লেখার থেকে ভালো হওয়াটা আশা করা যায় না। তো চলো আমরা প্রথমে শুরু করি সরল গতি। তোমাদের পরীক্ষাতে এই যে 5টা যে গতি দেখতেছো, এই 5টা গতি থেকে প্রশ্ন আসে। কীরকম প্রশ্ন আসে? ক নম্বরের সংজ্ঞা চাই যে সরল গতি কাকে বলে এবং সরল রৈখিক গতির উদাহরণগুলো কি কি। উদাহরণগুলো সৃজনশীল প্রশ্নে আসে না, তবে উদাহরণগুলো এমসিকিউ প্রশ্নে আসে। তো আমরা যেটা প্রথমে আলোচনা করব সেটা হচ্ছে সরল রৈখিক গতি। এই যে দেখো, তোমরা একটু কষ্ট করে এই যে পাঁচ প্রকার গতিটা এটা একটু নোট করো। ঠিক আছে, গতি 5 প্রকার, এটা একটু নোট করো। তো এবার চলো আমরা শুরু করি সরল রৈখিক গতি। সংজ্ঞা: কোনো কিছু যদি সরল রেখার উপর চলাচল করে তাকে সরল রৈখিক গতি বলে। চলাচল করা, চলমান কোনো কিছু, সেটাই হচ্ছে গতি। আর কোনো কিছু যদি সরল রেখার উপর চলাচল করে, বিষয়টা তোমাদেরকে আমি উদাহরণের সাহায্যে দেখাই। এই যে দেখো, এটা কিন্তু একটা সরল রেখা বা একটা সমতল একটা পৃষ্ঠ। এখানে যদি আমি কলমটাকে যদি ছেড়ে দিই, কলমটা কিন্তু চলাচল করবে। তাহলে এটা কি গতি? এর মধ্যে যে গতিটা আছে ওই গতিটা হচ্ছে সরল রৈখিক গতি, অর্থাৎ সোজা পথে কোনো কিছু চলা। দেখো, আমি এখানে নিচে উদাহরণগুলো লিখে দিয়েছিলাম। উদাহরণগুলো হচ্ছে, প্রথম উদাহরণটা হচ্ছে সমতল পৃষ্ঠে চলমান বস্তু, অর্থাৎ সমান পৃষ্ঠে কোনো কিছু চলমান। আরেকটা উদাহরণ হচ্ছে ওপর থেকে নিচে পড়ন্ত বল, অর্থাৎ এটা আসলে মার্বেল হতে পারে অথবা যে ক্রিকেট খেলার যে বলটা ওটাও হতে পারে। তোমরা একটু উদাহরণ দুইটা একটু কষ্ট করে নোট করবা, কারণ এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। তো সমতল পৃষ্ঠে কোনো কিছু চলা, এটা কি গতি? এটা হচ্ছে সরল রৈখিক গতি। আর ওপর থেকে নিচে পড়ন্ত বল, এটা আসলে সরল রৈখিক কীভাবে হলো? কারণ ওপর থেকে যে বলটা নিচে পড়ে এটা কিন্তু সোজা পথে পড়ে, একদম স্ট্রেট বরাবর, এই যে এরকম স্ট্রেট বরাবর পড়ে। ঠিক আছে, যদি বিল্ডিং কল্পনা করে, বিল্ডিং থেকে যদি তুমি কোনো বলকে নিচে ফেলে দাও, ওটা একদম সোজা পথে পড়বে, যার জন্য ওটা হচ্ছে সরল রৈখিক গতি। এবার চলো আমরা যাব হচ্ছে 2 নম্বর যে গতিটা ছিল ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি, এটার সংজ্ঞা তোমাদের পরীক্ষাতে আসে। একটি বস্তু যদি একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্বে বৃত্তাকার পথে ঘুরতে থাকে তার গতিকে ঘূর্ণন গতি বলে। উদাহরণ দিয়েছিলাম আমি ঘড়ির কাঁটা, বৈদ্যুতিক পাখা, আকাশের চাঁদ। চলো আমি
আগে সংজ্ঞাটা আগে তোমাদেরকে বুঝাই। একটি বস্তু যদি নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্বে বৃত্তাকার পথে ঘুরতে থাকে। আচ্ছা, এখানে যে আমরা বলছি যে নির্দিষ্ট বিন্দু থেকে, ঘড়ির কাঁটার কথা চিন্তা করো, এটা কল্পনা করো এটা একটা ঘড়ি, ঘড়ির কাঁটার মাঝখানে ঘড়ির মাঝখানে এরকম একটা বিন্দু থাকে, সেই বিন্দুতে কি থাকে? ঘড়ির কাঁটা থাকে, ঘড়ির কাঁটা থাকে। তো তারপরে বলছি যে বিন্দু থেকে সমান দূরত্বে বৃত্তাকার পথে ঘুরতে থাকে। এই যে দেখো, একটু খেয়াল করো, এই ঘড়িটা তো সবসময় বৃত্তাকার পথেই ঘুরবে। আর সমান দূরত্ব বলতে বুঝেছে যে সবসময় এই দূরত্বেই ঘুরবে, ঘুরতে ঘুরতে তো আর বাইরে আর চলে যাবে না, ঘড়ি সবসময় এই দূরত্বের মধ্যেই ঘুরবে। তো ঘড়ির যে একটা গতি আছে, সেই গতিটা হচ্ছে ঘূর্ণন গতি। আর উদাহরণ হচ্ছে ঘড়ির কাঁটা, বৈদ্যুতিক পাখা, বৈদ্যুতিক পাখা বা ফ্যান। ফ্যানের কথা কল্পনা করো, ফ্যান কিন্তু মাঝখানে কিন্তু নির্দিষ্ট একটা বিন্দু থাকে। এই যে এরকম একটা ফ্যান একটা তুমি অঙ্কন করো, মাঝখানে কি থাকে? একটা নির্দিষ্ট একটা বিন্দু থাকে, ঠিক আছে? নির্দিষ্ট একটা বিন্দু থাকে, সেই বিন্দুতে ইয়ে করে কি ও হচ্ছে সেই বিন্দুতে ফোকাসে রেখে ঘুরতে থাকে, সেটা হচ্ছে ঘূর্ণন গতি। এক কথায় ঘোড়াটা হচ্ছে ঘূর্ণন গতি, ঠিক আছে? তো এবার চলো আকাশের চাঁদ। আকাশের চাঁদ কেন লিখলাম? আকাশের চাঁদ লিখলাম এই জন্য যে আমরা যদি আকাশের চাঁদ কি করে পৃথিবীকে কেন্দ্র করে পৃথিবীর চারপাশে এরকম করে ঘুরতে থাকে। তোমরা সবাই জানো যে পৃথিবীকে ফোকাসে রেখে বা বিন্দু কল্পনা করে আকাশের চাঁদটা কি করে চারপাশে এভাবে ঘোরে না, ঘড়ির মতো করে এরকম যে ঘোরে, এটা হচ্ছে বৃত্তাকার পথে ঘোরে। আর ফোকাসে রাখে কাকে? ফোকাসে রাখে হলো পৃথিবীকে, অর্থাৎ পৃথিবীকে মাঝখানে রাখে। এই যে অনেকটা ঘড়ির কাঁটার মতো এরকম করে ঘোরে, ঠিক আছে? ওই জন্য উদাহরণটা হচ্ছে আকাশের চাঁদ। তোমাদেরকে অত কিছু বোঝা লাগবে না, তোমরা একটু কষ্ট করে ঘূর্ণন গতির সংজ্ঞাটা পড়বা আর উদাহরণ 3টা মনে রাখবা, উদাহরণ 3টা মনে রাখলেই হবে। এবার চলো চলন গতি। চলন গতির সংজ্ঞাটা গুরুত্বপূর্ণ। কোনো কিছু যদি এমনভাবে চলতে থাকে যেন বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে যেতে থাকে, তাহলে সেটা হচ্ছে চলন গতি। তোমাদেরকে এটা একটু মুখস্থ করতে হবে। কোনো কিছু যদি এমনভাবে চলতে থাকে যেন বস্তুর সকল কণা একই সময় একই দিকে চলতে থাকে, তাহলে সেটা হচ্ছে চলন গতি, ঠিক আছে? উদাহরণ হচ্ছে চলন্ত বিমান আর গাড়ির চাকা। তোমরা এই উদাহরণ 2টা একটু পড়বা, ঠিক আছে? উদাহরণ 2টা পড়লেই তোমাদের জন্য যথেষ্ট। আর এই সংজ্ঞাটা মুখস্থ করতে হবে যে চলন গতি কাকে বলে। এটা ক নম্বরে আসে আর এই 2টা আসে হলো এমসিকিউ এ। এবার চলো আমরা 4 নম্বর গতিটা একটু দেখি। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা গতি, যেটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। একটি নির্দিষ্ট সময় পর পর যদি গতির পুনরাবৃত্তি হয় তবে সেই গতিকে পর্যায়বৃত্ত গতি বলা হয়। তোমরা এটা আগে নোট করো, তারপরে ভিডিওটা একটু পজ করো, ভিডিওটা পজ করে একটু এটা নোট করো। তারপর উদাহরণটা দেখো, হৃৎপিণ্ডের স্পন্দন। মানে হৃৎপিণ্ড যে মানে এরকম লাভ ডাব শব্দ হয়, এই যে ওঠানামা করে, এরকম ওঠানামা করে, এরকম ওঠানামা করে হৃৎপিণ্ড। তোমরা বুকে হাত রেখে দেখো, যে দেখতে পারবা যে হৃৎপিণ্ডটা আসলে এরকম করে লাফালাফি করে, এরকম করে ওঠানামা করে। এই যে ওঠানামা করে, এই ওঠানামা করার যেহেতু ওটা অবস্থান পরিবর্তন হচ্ছে, বারবার অবস্থান পরিবর্তন হচ্ছে, তাহলে ওর মধ্যে কি থাকবে? এক ধরনের গতি থাকবে, আর সেই গতিটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি, ঠিক আছে? এই যে দেখো কেন পর্যায়বৃত্ত গতি হলো, একটি নির্দিষ্ট সময় পরপর যদি গতির পুনরাবৃত্তি হয়, মানে কি? এই যে দেখো হৃৎপিণ্ডে কি হয়, এরকম করে নিচে আসে আবার উপরে, নিচে আর উপরে হয়, মানে গতিটা যে আসলে পরিবর্তন হচ্ছে, আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছে, আবার পরিবর্তন হচ্ছে, আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছে, আবার পরিবর্তন হচ্ছে, আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছে। ওই জন্য এখানে লিখেছিলাম আমি যে একটি নির্দিষ্ট সময় পরপর যদি গতির পুনরাবৃত্তি হয়, মানে কি সেই আবার যদি আগের অবস্থাতে ফিরে যায়, সেটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। উদাহরণ হলো হৃৎপিণ্ডের স্পন্দন, স্প্রিংয়ে ঝুলিয়ে রাখা বস্তু। তোমরা একটা বস্তু কল্পনা করো যে বস্তুটা আসলে স্প্রিংয়ের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। তো স্প্রিংয়ের সাথে যদি কোনো কিছু ঝুলিয়ে রাখা হয়, কল্পনা করো এটা একটা স্প্রিং, এটা একটা স্প্রিং। তো স্প্রিংয়ে যদি তুমি এরকম করে টেনে যদি ছেড়েও দাও, স্প্রিং তো আবার আগের জায়গা দিয়ে যাবে, তাই যাবে না? আবার যদি টেনে আনো ওই বস্তুটাকে, আবার যদি ছেড়ে দাও, আবার আগের জায়গাতে যাবে, অর্থাৎ পুনরাবৃত্তি ঘটবে। আর হচ্ছে হ্যালির ধূমকেতু। হ্যালির ধূমকেতু এটা তোমাদেরকে অত কিছু বোঝা লাগবে না, তোমরা উদাহরণগুলো মুখস্থ করবা আর সংজ্ঞাটা মুখস্থ করবা। এবার আসো 5 নম্বর গতি, সরল স্পন্দন গতি। যে পর্যায়বৃত্ত গতির বেলায় একটি নির্দিষ্ট বিন্দুর দুই পাশে স্পন্দিত হয় তাকে সরল স্পন্দন গতি বলে। এই যে দেখো আমরা কিন্তু এখানে পর্যায়বৃত্ত গতি পড়লাম, এই পর্যায়বৃত্ত গতির মতোই একটা গতি, সেটা হচ্ছে সরল স্পন্দন গতি। এই সরল স্পন্দন গতিটাও এক ধরনের পর্যায়বৃত্ত গতি, ঠিক আছে?
তো যেই পর্যায়বৃত্ত গতির বেলায় একটি নির্দিষ্ট বিন্দুর দুই পাশে স্পন্দিত হয় তাকে সরল স্পন্দন গতি বলে। সরল স্পন্দন গতির উদাহরণ হলো দোলনা, স্প্রিংয়ে ঝুলিয়ে রাখা বস্তু, আর একটা হচ্ছে ঘড়ির পেন্ডুলাম। তোমরা একটু কষ্ট করে ঘড়ির পেন্ডুলাম আর ঘড়ির কাঁটা এই দুটো একটু মনে রাখবা। ঘড়ি কি হয়? ঘড়ি কিন্তু ঘূর্ণন গতি হয়, আবার ঘড়ি কি হয়? সরল স্পন্দন গতি হয়, এটা একটু খেয়াল রাখবা। যদি ঘড়ির কাঁটার কথা বলে তাহলে ঘূর্ণন গতি, আর ঘড়ির পেন্ডুলাম বা ঘড়ির কথা বললে সেটা হবে হলো সরল স্পন্দন গতি। ওকে, তাহলে যে পর্যায়বৃত্ত গতির বেলায় একটি নির্দিষ্ট বিন্দুর দুই পাশে স্পন্দিত হয় তাকে সরল স্পন্দন গতি বলে। বিষয়টা তোমাদেরকে আমি পরে বোঝাচ্ছি, এরপরের অংশগুলো আগে দেখাই, তারপরে বুঝাবো। আসলে দুই পাশে স্পন্দন হওয়া, আচ্ছা এখনই দেখাই। দুই পাশে স্পন্দন হওয়া বলতে বোঝাচ্ছে, আচ্ছা পরেই দেখাবো সেটা। আগে পরের পৃষ্ঠাতে ইম্পর্টেন্ট যেই এমসিকিউ পার্টগুলো আছে ওগুলো একটু দেখাই। দেখো যে 5 নম্বর যে গতিটা পড়লাম, বা এটা কি বলে, সরল স্পন্দন গতি পড়লাম, ওটার একটা ইম্পর্টেন্ট একটা লাইন, সেটা হচ্ছে গতিপথের উভয় পাশে শেষ প্রান্তে বস্তুকণার দ্রুতি বা বেগ থাকে শূন্য। বিষয়টা তোমাদেরকে আমি বুঝাই। এই যে দেখো, দোলনা হচ্ছে সরল স্পন্দন গতির উদাহরণ। মনে করো আমি একটা দোলনা এখানে আঁকলাম, এখানে একটা দোলনা আঁকলাম, সাপোজ কল্পনা করো এটা একটা দোলনা। তো এই দোলনাটা কি হবে? এই দোলনাটা এই যে এখানে উঠবে না, যখন দোলার সময় এখানে আসবে, আবার এখানে আসবে। এখানে আসার পর কি হবে বলো তো? দোলনাটা আবার থেমে যাবে, থেমে গিয়ে কি হবে? আবার এই দিকে আসবে, আবার এখানে এসে থেমে যাবে, আবার এই দিকে আসবে। তার মানে কি, এখানে এসে যে থেমে যাচ্ছে, প্রত্যেকটা বস্তুর, চলন্ত বস্তুর মধ্যে কিন্তু বেগ থাকে, বেগ বা দ্রুতি একই কথা। তোমরা একটু মনে রাখবা, এটা কিন্তু নোট করবা না। বেগ বা দ্রুতি একই কথা, দুইটা নাম, ঠিক আছে? বেগও যা, দ্রুতিও তাই, সেম। তো এখন কথা হচ্ছে, এখানে যদি একটা দোলনা আমি যদি ঝুলিয়ে রাখি, সেই দোলনাটা যদি আমার এই পাশে আসে, এখানে আসে, এখানে এসে কি হবে? ওর বেগটা শূন্য হয়ে যাবে, তখন ও আবার পিছন দিকে চলে যাবে। আবার এই যে এখানে যখন দোলনাটা আসে, ওর মধ্যে কিন্তু একটা বেগ থাকে, বেগের কারণে ও চলাচল করতে পারে। বেগ বা গতিও কিন্তু থাকে, ঠিক আছে? ওর মধ্যে গতিশক্তি থাকে আর ওর মধ্যে বেগ থাকে। তো আবার এখানে এসে আবার এইদিকে আসে, এই দিকে এসে কি হয়? দোলনাটা আবার থেমে যায়। তার মানে কি, ওর বেগটা আবার শূন্য হয়ে যায়। আবার এই দিকে এসে আবার পিছন দিকে চলে আসতে শুরু করে। তার মানে কি, উভয় পাশে, এই পাশেও শূন্য হয়, এই পাশেও শূন্য হয়, কিন্তু মাঝখানে একটা বেগ থাকে। বুঝতে পারছো? বেগটা মাঝখানে থাকে, আর এখানে শূন্য। বেগ বা দ্রুতি শূন্য। এটাই বোঝাচ্ছে গতিপথের উভয় পাশে শেষ প্রান্তে। শেষ প্রান্তে মানে কি, উভয় পাশের শেষ প্রান্ত, এই পাশের শেষ প্রান্ত হচ্ছে এটা, আর এই পাশের শেষ প্রান্ত হচ্ছে এইটা। শেষ প্রান্তে বস্তুকণার দ্রুতি বা বেগ থাকে শূন্য। তোমরা এটা, এই লাইনটা মনে রাখবা যে এমসিকিউ আসে, যে সরল স্পন্দন গতির ক্ষেত্রে গতিপথের উভয় পাশে বস্তুর বেগ কত? উভয় পাশে বস্তুর বেগ হচ্ছে শূন্য। তোমাদেরকে একটু কষ্ট করে এই লাইনটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে? এবার চলো, এবার তো এটা ছিল হলো গতি, স্থিতি, আর হচ্ছে 5 প্রকার গতির সংজ্ঞা এবং উদাহরণ। এবার আমরা অন্য টপিকে যাব। আমাদের একটা টপিক শেষ হলো। আসলে এটা আসলে 2টা ক্লাস নিয়েছিলাম আমি। তো সেই 2টা ক্লাসের উপরেই আমি আসলে একটা ক্লাস বানাচ্ছি। তো চলো, তোমরা আপাতত একটা ক্লাস শেষ করলে, ঠিক আছে? একটু কষ্ট করে এগুলো নোট করবা এবং বাসায় পড়বা। তো এবার চলো অন্য ক্লাসটা আমি একটু শুরু করি। অন্য ক্লাসে গতি পার্টটা কিন্তু শেষ। এবার চলো অন্য ক্লাসে আমরা পড়বো, আজকে পড়বো হলো রাশি। রাশি কাকে বলে? যা কিছু পরিমাপ করা যায় সেটাই হলো রাশি। কি কি পরিমাপ করো? তোমার ভর পরিমাপ করতে পারো, ওজন পরিমাপ করতে পারো, উচ্চতা পরিমাপ করতে পারো, যে তোমার উচ্চতা কত, 5 ফুট, তোমার ভর কত, 50 কেজি। তারপর তুমি তাপমাত্রা পরিমাপ করতে পারো, যে আজকে তাপমাত্রা কত, এরম হতে পারে আজকে তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কি এটা হচ্ছে রাশি। অর্থাৎ পৃথিবীতে যা কিছু পরিমাপ করা যায় সেটাই হলো রাশি। রাশি হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি, ঠিক আছে? পরীক্ষাতে আসে যে রাশি কাকে বলে? রাশির সংজ্ঞা হচ্ছে যা কিছু পরিমাপ করা যায় সেটাই হচ্ছে রাশি। আর রাশি কয় প্রকার বলো তো? রাশি হচ্ছে 2 প্রকার, একটা স্কেলার রাশি, একটা ভেক্টর রাশি। পরীক্ষাতে আসলে স্কেলার রাশির সংজ্ঞা আসে, আর একটা হচ্ছে ভেক্টর রাশির সংজ্ঞা আসে। তো স্কেলার রাশি কাকে বলে? যে রাশিকে প্রকাশ করতে শুধু মানের প্রয়োজন হয় সেটা হচ্ছে স্কেলার রাশি। যে রাশিকে প্রকাশ করতে শুধু মানের প্রয়োজন হয় সেটা কি রাশি? স্কেলার রাশি। আর ভেক্টর রাশি হচ্ছে যে রাশিকে প্রকাশ
করতে যে রাশিকে ও আসলে ভুল লেখছে এখানে, ওর হাতের লেখাটা একটু খারাপ, যার জন্য আসলে তোমরা ধরতে হয়তো পারতেছো না। যে রাশিকে প্রকাশ করতে মান ও দিক উভয়েরই প্রয়োজন হয় তাকে ভেক্টর রাশি বলে। অর্থাৎ স্কেলার রাশির ক্ষেত্রে শুধু মানের প্রয়োজন হবে, আর ভেক্টর রাশির ক্ষেত্রে কি মান এবং দিক উভয়েরই প্রয়োজন হবে। বুঝতে পারছো? আচ্ছা, দেখো স্কেলার রাশির তোমাদেরকে একটা উদাহরণ, বাস্তব উদাহরণ বলি। শুধু মানের প্রয়োজন হয়। মনে করো বগুড়া থেকে চট্টগ্রাম, সাপোজ আমি সঠিক তথ্য জানি না, বগুড়া থেকে চট্টগ্রাম হচ্ছে 200 কিলোমিটার দূরে। এই যে 200 কিলোমিটার, এটা হচ্ছে শুধু মান। অর্থাৎ বগুড়া থেকে চট্টগ্রাম 200 কিলোমিটার দূরে, এটা হচ্ছে স্কেলার রাশির উদাহরণ হলো। যদি আমি বলি যে বগুড়া থেকে চট্টগ্রাম 200 কিলোমিটার দক্ষিণ দিকে অবস্থিত, বা বগুড়া থেকে চট্টগ্রাম 200 কিলোমিটার দক্ষিণে অবস্থিত, বা দক্ষিণ, এই যে দক্ষিণের কথা বললাম বা দিকের কথা বললাম, তখন সেটা হয়ে গেল ভেক্টর। বুঝতে পারছো? শুরুতে ছিল স্কেলার, যে শুধু 200 কিলোমিটার দূরে অবস্থিত, শুধু মানের কথা বলছি, তাহলে সেটা স্কেলার রাশি। আর তারপর যখন আমি দিকের কথা বললাম, অর্থাৎ 200 কিলোমিটার দক্ষিণে অবস্থিত, তাহলে সেটা হচ্ছে কি ভেক্টর রাশি। ওকে, একটা বিষয় উদাহরণ, সেটা হচ্ছে ভেক্টর রাশিকে রাশির উপর সবসময় তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। যদি তুমি বলো যে এ একটা ভেক্টর রাশি, তার মানে কি এর উপর তোমাকে তীর চিহ্ন দিতে হবে। আর স্কেলার রাশির ক্ষেত্রে তীর চিহ্ন লাগে না, শুধু এটা হচ্ছে স্কেলার রাশি। আবার বি এর উপরও তোমাকে এরকম তীর চিহ্ন দেওয়া থাকবে। এখানে জেড থাকতে পারে, এখানে এক্স থাকতে পারে, এখানে ওয়াই থাকতে পারে, যেটাই থাকুক, যখনই তুমি দেখবা একটা 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 লিটারের উপরে এরকম করে তীর চিহ্ন দেওয়া, তুমি বুঝবা এটা হচ্ছে একটা ভেক্টর রাশি। আর এমনিতে আমরা এরকম করে এ বি সি ডি এরকম যদি লিখি, সেটা হচ্ছে স্কেলার রাশি। তোমরা একটু মনে রাখবে এটা। আর এগুলো আসলে অতটা গুরুত্বপূর্ণ না, মানে এটা অতটা গুরুত্বপূর্ণ না। সরণ একটি হচ্ছে ভেক্টর রাশি। এই যে দেখো আরেকটা বাদ গেল, দূরত্ব একটি স্কেলার রাশি আর সরণ একটি ভেক্টর রাশি। তোমরা একটু নোট করে এটা মনে রাখবে, এখান থেকে এমসিকিউ আসে যে দূরত্ব কি রাশি? দূরত্ব হলো একটি স্কেলার রাশি, সরণ একটি ভেক্টর রাশি। এবার আমরা দেখব দূরত্ব এবং সরণের সংজ্ঞা। তো চলো আমরা দূরত্বের সংজ্ঞাটা দেখি। একটি বিন্দু থেকে যাত্রা শুরু করে অপর বিন্দুতে পৌঁছাতে যে পথ অতিক্রম করা হয় তাকে দূরত্ব বলে। এখন আমরা দূরত্বটাকে আসলে বাস্তবে দেখব। মনে করো এটা তোমার বাড়ি, সাপোজ এটা তোমার বাড়ি, এখানে হচ্ছে তোমার স্কুল, এটা হচ্ছে স্কুল। তো তোমার রাস্তাটা হচ্ছে একটু আঁকাবাঁকা, রাস্তাটা একটু আঁকাবাঁকা, রাস্তাটা একটু কি বলো তো আঁকাবাঁকা। তো তুমি এই যে পথ অতিক্রম করলে, মনে করো এটা হচ্ছে 4 কিলোমিটার, ঠিক আছে? তোমার বাড়ি থেকে ইয়েটা হচ্ছে 4 কিলোমিটার, মানে এই রাস্তাটা হচ্ছে 4 কিলোমিটার। এই যে 4 কিলোমিটার, এটাই হচ্ছে দূরত্ব। খুবই সহজ একটা বিষয় ছিল যে একটি বিন্দু থেকে যাত্রা শুরু করে অপর বিন্দুতে, এটা আসলে অপর হবে, ও আসলে ভুল লিখছিল এখানে, অপর বিন্দুতে পৌঁছাতে যে পথ অতিক্রম করা হয় তাকে দূরত্ব বলে। অর্থাৎ তুমি এটাও বলতে পারো যে এটা একটা, তোমার বাড়িকে একটা বিন্দু কল্পনা করো, আর তোমার স্কুলকে একটা বিন্দু কল্পনা করো। এই বিন্দু থেকে এই বিন্দুতে যতটুকু পথ অতিক্রম করতে হবে সেটাই হচ্ছে কি দূরত্ব। এবার আসি হলো সরণ। আসলে দূরত্ব এবং সরণ একই জিনিস। দেখো, একটি বিন্দুর অবস্থানের সাপেক্ষে অপর বিন্দুর অবস্থানের মাঝে যে পথ অতিক্রম করা হয় তাকে সরণ বলে। অর্থাৎ দূরত্বের ক্ষেত্রেও পথ অতিক্রম করতে হবে, যে মানে যতটুকু পথ অতিক্রম করতে হয় সেটাই দূরত্ব, আবার সরণের ক্ষেত্রেও যতটুকু পথ অতিক্রম করতে হয় সেটাও সরণ। কিন্তু একটা বিষয় আছে, সেটা হচ্ছে সরণের ক্ষেত্রে, দূরত্বের ক্ষেত্রে তুমি এরকম করে জিগজ্যাগ আকারে তুমি হিসাব করছো, কিন্তু সরণের ক্ষেত্রে একদম সোজা হিসাব হবে। মানে তুমি একদম সোজা হিসাব করবা, সোজা হিসাব করলে দেখা যাবে 3.5 কিলোমিটার হয়। বুঝতে পারছো? সরণ বিষয়টা হচ্ছে একদম সোজা পথ কল্পনা করতে হবে। আর দূরত্বের ক্ষেত্রে রাস্তা যেমন, সেই অনুযায়ী হিসাব করবা। আশা করি বিষয়টা ক্লিয়ার। এই যে দেখো, সরণ এইচ দিয়ে শুরু, তাই সরণ সোজা পথ কল্পনা করবা। আর দূরত্বের ক্ষেত্রে এই যে জিগজ্যাগ আকারে হিসাব করবা, মানে আঁকাবাঁকা রাস্তা হিসেবে হিসাব করবা। তো আমরা তো বললাম যে দূরত্ব কি রাশি বলো তো? দূরত্ব একটি স্কেলার রাশি, আর সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি। এটা একটু মনে রাখবা যে অনেক সময় পরীক্ষার হলে আসে যে দূরত্ব কি রাশি? দূরত্ব হচ্ছে স্কেলার রাশি, আর সরণ হচ্ছে ভেক্টর রাশি। আর
দূরত্ব এবং সরণ উভয়েরই মাত্রা হচ্ছে এল। মাত্রা, এটা কিন্তু মাত্রা, এটা কিন্তু একক না। দূরত্বের একক কি বলো তো? মিটার বা কিলোমিটার বা সেন্টিমিটার। কিভাবে হলো দূরত্বের একক? যদি তোমাকে কেউ প্রশ্ন করে যে দূরত্ব তোমার বাড়ি থেকে তোমার স্কুলের দূরত্ব কত, তুমি বলবা 2 কিলোমিটার। এই যে 2 কিলোমিটার বলবা অথবা বলবা 2000 মিটার, কেন বলবা? কারণ দূরত্বের একক হচ্ছে মিটার বা কিলোমিটার। আর সরণের একক এবং সরণের যে মাত্রা, মাত্রাটা হচ্ছে এল, কিন্তু সরণের এককও হবে মিটার বা কিলোমিটার। কেন? যদি তোমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব, স্কুলের সরণ কেউ জিজ্ঞেস করে, তুমি অবশ্যই বলবা কত। হয়তো দূরত্বের থেকে কম বলবা, কারণ দূরত্ব তো আসলে আঁকাবাঁকা পথটাকে কল্পনা করা হয়, আর সরণের ক্ষেত্রে সোজা পথ কল্পনা করা হয়। ওকে, তাহলে এই যে দেখো ভুল লেখছে এখানে। দূরত্ব ও সরণ উভয়েরই মাত্রা এল। মাত্রা আলাদা, একক আলাদা, এটা একটু মনে রাখবা। একক কত? একক ছিল হলো মিটার, কিলোমিটার বা সেন্টিমিটার। একক বিভিন্ন একক হতে পারে। আর সরণটা, মাত্রাটা হচ্ছে এল, এই যে বড় হাতের এল, এটা একটু মনে রাখবে। এই ছিল আজকের ক্লাস, পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো।